পিয়ারের পক্ষে নয় বিএনপি, এটার ভিত্তি নেই বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধে সাজা বাড়ছে। এদিকে স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য বলছেন জালাল উদ্দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিয়ারের পক্ষে নয় বিএনপি, এটার ভিত্তি নেই বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিয়ারের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি একথা বলেন। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে যে কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি। তিনি বলেন, আমরা আগে বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি বলেন, জাতিসংঘের দেশের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে প্রসঙ্গত। এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন 4 জন রাজনীতিবিদ। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদ 80তম অধিবেশনে যোগদান উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভবিষ্যৎ যেহেতু রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, এজন্য তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে সরকার প্রধানের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা জাতিসংঘে যেতেন। এই প্রথম ক্ষমতায় নেই এমন রাজনৈতিক দলের নেতারা যুক্ত হচ্ছেন। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধে সাজা বাড়ছে। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধে সাজা বাড়ছে নির্বাচন কর্মকর্তা। আইন 1991 সংশোধন করে অধ্যাদেশের খসড়া এমন বিধান রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সালের 5 নম্বর আইন সংশোধন এবং অর্থ সংক্রান্ত কতিপয় আইন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। সবার সারসংক্ষেপ জানতে পারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেছেন। প্রেস সচিব বলেন, নির্বাচন সংক্রান্ত 2টি আইন সংশোধনের ফলে নির্বাচন কমিশনের কার্যক্রম আরো গতিশীল হবে এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে। বিশেষ করে নির্বাচনের দায়িত্ব অবহেলা করলে শাস্তির বিধান আরো স্পষ্ট হবে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991-এর সংশোধনে ধারা 2, ধারা 5 ও ধারা 6-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কর্মকর্তার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ, শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা হালনাগাদ এবং নতুন উপধারা সংযোজন অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন কর্মকর্তা 1991 সংশোধন অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা নিযুক্ত হলে তিনি গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। বিদ্যমান আইনে অস্বীকৃতি জানালে তার সাজা 1 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান আছে। এখন অর্থদণ্ডের পরিমাণ বাড়াতে 1 লাখ টাকা করে হয়েছে। কোনো কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে অসদাচরণ করলে বিদ্যমান আইনে তার সাজা আছে 6 মাসের কারাদণ্ড বা 2,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, সেটা বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 20,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের এনবিআর এর উদ্যোগে প্রণীত অর্থ সংক্রান্ত কতিপয় আইন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অধ্যাদেশের আওতায় মূল সংশোধন করা হয় সম্পৃক্ত শুল্ক আইন 2012 সংশোধন করে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ আদেশের দ্বারা ভ্যাট অব্যাহতি প্রদানের বিধান করা হয়েছে। পাশাপাশি আয়কর আইন 2023 সংশোধনের মাধ্যমে সরকারি সিকিউরিটি বা অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উচ্চ কর 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়া বাণিজ্যিকভাবে পরিচালিত বাস ও পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধান সংযোজন করা হয়েছে। স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ। ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যৌথ অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরেক ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস। গাইস শেলড্রিক লিখিত প্রতিবেদনের শিরোনামের ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়েছে, স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে
মিথ্যা বলার অভিযোগ। দ্য এক্সপ্রেস মূলত প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রতিবেদনটি লিখেছে। এদিকে দ্য টাইমস প্রথম আলোর সঙ্গে যৌথভাবে প্রতিবেদনটি তাদের ছাপা অনলাইন সংস্কার প্রকাশ করেছে। সন্ধ্যা 7টা পর্যন্ত সময়ে এই প্রতিবেদনে 245টি মন্তব্য প্রকাশ করেছে দ্য টাইমস। লেবার পার্টি আবারও নতুন এক সংকটে পড়েছে, কারণ নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না। তিনি বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়া হয়নি, কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন তা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ঢাকার কর্মকর্তারা খুঁজে পেয়েছেন লন্ডনে 2001 সালের সেপ্টেম্বর মাসে টিউলিপ সিদ্দিকের নামে একটি পাসপোর্ট ইস্যু হয়েছিল। তখন তার বয়স ছিল 19 বছর। এছাড়া 2011 সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। এই নথিগুলোর কপি দ্য টাইমস ও বাংলাদেশের খ্যাতনামা সংবাদপত্র প্রথম আলো হাত পেয়েছে। 43 বছর বয়সী টিউলিপ সিদ্দিকীর এবছরের জানুয়ারিতে লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেন তিনি বাধা হয়ে দাঁড়াতে চান না। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে ঢাকায় তার খালা শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, অবৈধভাবে তাকে জমি দিয়েছেন। দেশের দুর্নীতি দমন কমিশন একে ক্ষমতার অপব্যবহার বলেছে। পাসপোর্ট বিভাগের ডেটাবেজে দেখা গেছে 2011 সালের জানুয়ারিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি নিজের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং তার ভোটার নম্বরও সেখানে আছে। উভয় ক্ষেত্রেই তার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার সেই বাড়ি যা তার খালা শেখ হাসিনার নামে ছিল। গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। টিউলিপ সিদ্দিকের আইনজীবী বলেছেন, পুরো বিষয়টাই রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি মানহানিকর প্রচারণা। নতুন পাওয়া নথি ও ডেটাবেজের তথ্যগুলো আগে দেওয়া টিউলিপ সিদ্দিকের বক্তব্যের সঙ্গে মেলে না। গত মাসে তিনি প্রসিকিউটরদের দেওয়া অভিযোগ অস্বীকার করেছিলেন। প্রসিকিউটররা বলেছিলেন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়া হয়েছে। রফার্ম স্টিফেন্স সহ হ্যারিউডের একজন মুখপাত্র 12 আগস্ট ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন টিউলিপের কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি নেই। শিশু অবস্থার পর থেকে তিনি কখনো পাসপোর্টও রাখেননি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য, বলেছেন জালাল উদ্দিন। বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সংগঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ন্যাশনাত করার ষড়যন্ত্র চলছে। যারা আগামী সংসদের জন্য জুলাই সনদের বাস্তবায়ন ছেড়ে দিতে চায় তারা আসলে রাজনৈতিক সুবিধার খোঁজ করছে। এখনই দেশের জনগণের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য। এছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া দেশ ও জাতির কল্যাণে বয়ে আনবে না। 5 দফা দাবিতে বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জালাল উদ্দিন এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন নিয়াজি। এছাড়া বক্তব্য দেন উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা আবুল হাসান জালালি, মাওলানা আবু সাইদ নোমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদি সিদ্দিকী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওলানা এহসানুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা ইলিয়াস হামিদি, গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কাজী নিজামুদ্দিন ও নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ডক্টর আলাম আমিন রাকিব, ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের সংশ্লিষ্ট সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সহ প্রমুখ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।